সুদীপ্ত পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। চেনা ছকের বাইরে গিয়ে একটু অ্যাডভেঞ্চার করা ওর নেশা। কলকাতার কোলাহল ছেড়ে ও এবার এসেছে বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম নীলপুরে। গ্রামের শেষ প্রান্তে একটা মজে যাওয়া দিঘির পাশে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি। স্থানীয় মানুষ একে ডাকে পরি কুঠি। গ্রামের বুড়ো সনাতন কাফরি সুদীপ্তকে প্রথম দিনই সাবধান করে দিয়েছিল, বাবু, ওই কুঠির দিকে সাজের পর পা বাড়াবেন না। ওখানে একটা সময় বাবুরা বাইজি নাচাতো। এক রূপসী বাইজিকে ঈর্ষার বশে গলা কেটে খুন করা হয়েছিল ওই দিঘির পাড়ে। তারপর থেকেই সে নাকি পরি সেজে ঘুরে বেড়ায়, কিন্তু তার রূপ দেখতে যে গেছে তার আর রক্ষা হয়নি। শিক্ষিত আধুনিক ছেলে সুদীপ্ত এসব গল্প হেসেই উড়িয়ে দিয়েছিল। অমাবস্যার রাতে ওই জরাজীর্ণ কুঠিবাড়ির ছাদ থেকে একটা পারফেক্ট নাইট স্কাই টাইম ল্যাপস শট নেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। রাত তখন প্রায় 11:30। চারিদিক নিঝুম, আকাশে মেঘের ঘন ঘটা, চাঁদের আলো বলতে কিচ্ছু নেই। সুদীপ্ত তার ক্যামেরা, ট্রাইপড আর একটা শক্তিশালী টর্চ নিয়ে কুঠিবাড়ির ছাদটায় গিয়ে উঠল। ঠিক নিচেই সেই কুখ্যাত পরিদিঘি। দিঘির জলটা কুচকুচে কালো, যেন কোনো তরল অন্ধকার জমে আছে ওখানে। ক্যামেরাটা সেট করে সুদীপ্ত যখন একটা সিগারেট ধরালো, ঠিক তখনই বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠল। তীব্র গরমেও আচমকা একটা হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর সেই হাওয়ার সাথে ভেসে এলো একটা অদ্ভুত গন্ধ। তীব্র হাসনেহেনা ফুলের গন্ধের সাথে মিশে আছে কিসের একটা ভ্যাপসা মেটালিক গন্ধ, ঠিক যেন কাঁচা রক্তের গন্ধ। সুদীপ্ত চমকে উঠল। এই জনমানবহীন পরিত্যক্ত কুঠিতে মাঝরাতে নুপুরের আওয়াজ। সে ভাবল হয়তো মনের ভুল, কিন্তু না, আওয়াজটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। দিঘির পাড় থেকে আওয়াজটা যেন আস্তে আস্তে কুঠিবাড়ির সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে আসছে। সুদীপ্ত টর্চটা জেলে সিঁড়ির মুখের দিকে তাকালো। টর্চের হলদে আলোটা গিয়ে পড়ল কুঠিবাড়ির ভাঙা দরজার ওপর। সেখানে যা দেখলো তাতে সুদীপ্তর হাতের জ্বলন্ত সিগারেটটা মাটিতে পড়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন গলা অবধি চলে এলো। দরজার মুখে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। পরনে তার ধবধবে সাদা শাড়ি, সে যেন সামান্য শূন্যে ভাসছে। তার পিঠের দুপাশ থেকে দুটো অদ্ভুত বাদুড়ের ডানার মতো কালো ডানা আলতো করে কাঁপছে। দূর থেকে দেখলে মনে হবে সত্যিই যেন স্বর্গীয় পরী, কিন্তু কিন্তু তার মাথাটা সোজা নেই। মেয়েটির মাথাটা আর তার ডান কাঁধের ওপর একদম ভেঙে ঝুলে রয়েছে, আর তার ফর্সা গলাটা আড়াআড়িভাবে কাটা। সেই কাটা অংশটা থেকে টপ টপ করে কালো রক্ত গড়িয়ে পড়ছে তার সাদা পোশাকের ওপর। সুদীপ্ত ভয়ে চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সেই রূপসী গলা কাটা পরীটা এবার সুদীপ্তর দিকে এগোতে লাগলো। যত সে এগোচ্ছে তার ঝুলন্ত মাথাটা দুলছে, আর তার কাটা গলার ভেতর থেকে একটা ঘড়ঘড়ে শ্বাসনালী ছেঁড়া আওয়াজ বেরোচ্ছে। আমার রূপ দেখবি বাবু, আমার নাচ দেখবি। পরীটা এবার সুদীপ্তর থেকে মাত্র 5 হাত দূরে। মেয়েটির চোখ দুটো সম্পূর্ণ সাদা, তাতে কোনো মনি নেই। হঠাৎ করেই সুদীপ্তর অবশ হয়ে যাওয়া শরীরটাই যেন প্রাণের সঞ্চার হলো। আদিম এক আতঙ্কে সে পেছন ফিরে দৌড় দিল। ক্যামেরা, ট্রাইপড সব ওখানেই পড়ে রইল। সে কুঠির পেছনের ভাঙা পাঁচিল টপকে অন্ধের মতো দৌড়তে লাগলো গ্রামের দিকে। পেছন থেকে ভেসে আসছে সেই ভয়ঙ্কর নুপুরের আওয়াজ, আর তার সাথে ডানার ছটপটানি। পরীটা যেন ঠিক তার মাথার ওপর দিয়ে উড়ে আসছে। কানের একদম কাছে ঘড়ঘড়ে গলায় পরীটি বলে উঠল, পালাচ্ছিস কেন বাবু? আমার মাথাটা একটু সোজা করে দিয়ে যা না, বড্ড লাগে রে। সুদীপ্ত আর পেছনে তাকালো না। সে হোঁচট খেলো। কাটা তারে তার হাত পা কেটে রক্তাক্ত হয়ে গেল, কিন্তু সে দৌড় থামালো না। দূর থেকে সনাতন কাফরির বাড়ির আলোটা দেখতে পেয়ে সে মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিয়ে লাগলো, সনাতন জ্যাঠা বাঁচাও, দরজা খোলো, ও আমাকে মেরে ফেলবে। দরজাটা খুলে গেল। সামনে লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন সনাতন কাফরি। সুদীপ্ত এক ঝটকায় ঘরের ভেতরে ঢুকে মেঝেতে বসে পড়ল। সে তখনও ভয়ে কাঁপছে, আর সারা শরীর ঘেমে নিয়ে গেছে।
সনাতন বলে উঠল, কি হয়েছে বাবু, অমন করছেন কেন, কি দেখেছেন? সুদীপ্ত হাঁপাতে হাঁপাতে ভাঙা গলায় বলল, সনাতন জ্যাঠা, ওই কুটিতে ওটা সত্যি এক ডানাওয়ালা মেয়ে, সাদা সাদা শাড়ি আর গলাটা কাটা, মাথাটা পুরো পুরো কাঁধের ওপর ভেঙে ঝুলে আছে। ও আমাকে তাড়া করছিল জ্যাঠা, ও আমাকে মেরে ফেলতো। সুদীপ্তর কথা শুনে ঘরের ভেতরের পরিবেশটা হঠাৎ কেমন যেন থমথমে হয়ে গেল। লণ্ঠনের আলোটা কাঁপতে লাগলো। সনাতন কাফরি কোনো কথা বলল না। সে শুধু সুদীপ্তর দিকে তাকিয়ে অন্ধকার ঘরের কোণে এক অদ্ভুত শীতল হাসি হাসলো। তারপর লণ্ঠনের মৃদু আলোয় সুদীপ্ত দেখল সনাতন কাফরির নিজের দুটো চোখও কেমন যেন মণিহীন, সম্পূর্ণ সাদা হয়ে গেছে। সনাতন লণ্ঠনটা মাটিতে থামিয়ে রাখলো, তারপর নিজের ঘাড়টা আস্তে করে ডান দিকে কাত করলো। একটা বিকট শব্দে সনাতনের নিজের মাথাটাও পুরোপুরি ভেঙে তার ডান কাঁধের ওপর ঝুলে পড়ল। তার গলা থেকে গল গল করে কালো রক্ত ছিটকে বেরোতে লাগলো। সনাতন কাফরি তার সেই ঝুলন্ত মাথা আর কাটা গলার ভেতর থেকে হুবহু সেই পরীর মতো ঘড়ঘড়ে বিকৃত ফিসফিসে গলায় বলে উঠল, ঠিক এইরকম দেখতে ছিল নাকি রে বাবু? আমি তো সনাতনকে সন্ধ্যাবেলা দিঘির পাড়ে টেনে নিয়েছিলাম, তুই বড্ড দেরি করে ফেললি রে।